প্রিয় শিক্ষার্থীরা, আমি মাত্র 4টা রুল ইউজ করে সেন্টেন্স নারেশন করেছি এবং আমরা বলেছি প্যাসিভ নারেশনের জন্য মাত্র একটি রুল শিখলেই যথেষ্ট, অর্থাৎ টোটাল 5টি রুলে তোমরা প্যাসিভ নারেশন কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা করছি এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড 2019 সালে আসা প্যাসিভ নারেশনটি। তো তার আগে আমি যে 4টি রুল আলোচনা করেছি আমার ক্লাসে যে 4টি রুল আলোচনা করা হয়েছে সেটা আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। যেমন রুল 1 ছিল রিপোর্টিং ভার্ব সেট টু পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে যদি সেন্টেন্সটা অ্যাজার্টিভ হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি টোল্ড ব্যবহার করব, ইন্টিগ্রেটিভ হলে আস্কড ব্যবহার করব এবং ইম্পারেটিভ হলে আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, প্রস্তাব বোঝালে অফার্ড করব। এছাড়া অপারেটিভ সেন্টেন্সে আমরা জানি প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করে প্রার্থনার জন্য প্রেড এবং ইচ্ছা প্রকাশ করলে উইশ ব্যবহার করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন বিস্ময় প্রকাশ করবে সেক্ষেত্রে ওন্ডার অথবা এক্সক্লেমড উইথ ওন্ডার, অথবা যদি আনন্দ প্রকাশ করে সেক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ প্রকাশ করলে এক্সক্লেম উইথ সরো ব্যবহার করব। এছাড়া আমরা দ্বিতীয় যে কাজটি করি রুল কনজাংশন ব্যবহার করি ইনভার্টেড কমার পরিবর্তে। সেক্ষেত্রে বলা আছে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেক্ষেত্রে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, সেই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি দ্বারা শুরু হয় সেক্ষেত্রে কনজাংশন ইফ ব্যবহার করব। আর যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটি WH দ্বারা শুরু হয় সেক্ষেত্রে WH ওয়ার্ডটি ব্যবহার করব। এছাড়া যদি সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে, যেটা আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কনজাংশন টু ব্যবহার করব। এবং এর বাইরে যদি থাকে অ্যাজার্টিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আমরা দ্যাট ব্যবহার করব। এছাড়া রুল নাম্বার 3 পার্সন পরিবর্তন করতে হয় নারেশনে। যদি ফার্স্ট পার্সন থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখে পরিবর্তন করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখব, এবং সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে পরিবর্তন করব। আর যদি থার্ড পার্সন থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। রুল নাম্বার 4 ছিল টেন্স পরিবর্তন করা। যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে পাস্ট টেন্স হবে, যেটাকে আমরা বলছিলাম করসপন্ডিং পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে হুবহু পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে হুবহু পাস্ট কন্টিনিউয়াস। এছাড়া পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস বিটি হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে 2টা ভার্ব হয়, পারফেক্ট কন্টিনিউয়াসে 3টা ভার্ব হয়। সেক্ষেত্রে প্রথম ভার্বটারই পরিবর্তন হবে, আর ইনডিফিনিট তো একটাই থাকে, প্রথম ভার্বটারই পরিবর্তন হবে। যদি একটা সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স যদি একাধিক ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা প্রথম যে ভার্বটা থাকবে, যেটা যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারিটার টেন্স পরিবর্তন করব, অথবা মূল ভার্ব থাকলে সেই মূল ভার্বটা পরিবর্তন করব, মানে প্রথম ভার্বটা পরিবর্তন করব। তারপরে আসো প্যাসেঞ্জার নারেশনের জন্য রুলস, যেটা আমি বলেছিলাম যে অ্যাজার্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বটা টোল ব্যবহার করি, অথবা অবজেক্ট না থাকলে আমরা সেট ব্যবহার করি। অবজেক্ট থাকলে টোল, অবজেক্ট না থাকলে সেট ব্যবহার করি। এবং আমরা প্যাসেঞ্জার নারেশনের ক্ষেত্রে অনেক সময় অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপ্লাই ব্যবহার করি। কখন করি? যখন আমরা দেখি যে কেউ প্রশ্ন করেছে, যেমন আমাকে কেউ প্রশ্ন করলো হাউ আর ইউ, আমি অ্যান্সার করলাম আই এম গুড, আই এম গুড, এটা অ্যাজার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে ন্যারেশনের ক্ষেত্রে আই রিপ্লাইড দ্যাট এভাবে ব্যবহার করতে হবে। তারপরে আসো, অর্থাৎ কেউ প্রশ্ন করলে আমি যখন উত্তর দিচ্ছি অ্যাজার্টিভ সেন্টেন্সে সেটা রিপ্লাইড হয়ে যাবে। এছাড়া যদি পরপর একই ব্যক্তির পরপর 2টা অ্যাজার্টিভ সেন্টেন্স থাকে, আমরা একসাথে যখন 2টা সেন্টেন্স দেখবো একই ব্যক্তি বলছে দুটোই অ্যাজার্টিভ, সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে প্রথমটাতে আমি টোল ব্যবহার করলাম বা সেট ব্যবহার করলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যাডেড ব্যবহার করলাম। আর যদি 3টা পরপর অ্যাজার্টিভ থাকে সেক্ষেত্রে অলসো অ্যাডেড ব্যবহার করব। আর যদি ইন্টিগ্রেটিভ থাকে, আমরা জানি ইন্টিগ্রেটিভে ন্যাচারালি প্রথম সেন্টেন্সের জন্য আস্ক ব্যবহার করে, আর যদি পরপর 2টা সেন্টেন্স ইন্টিগ্রেটিভ হয়, মানে একই ব্যক্তির পরপর 2টা সেন্টেন্স ইন্টিগ্রেটিভ, সেক্ষেত্রে ফার্দার আস্ক ব্যবহার করব। আর যদি দেখি যে 2টা সেন্টেন্স একই ব্যক্তি বলছে কিন্তু 2টা ভিন্ন বাক্য, একটা অ্যাজার্টিভ একটা ইন্টিগ্রেটিভ, অথবা একটা ইন্টিগ্রেটিভ একটা ইম্পারেটিভ, এরকম ভিন্ন বাক্য দিতে হয়, সেক্ষেত্রে জাস্ট দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে অলসো প্লাস ওই সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। তারপর আমি এই বোর্ডটা করতে যে এক্সাম্পল দিচ্ছি, আশা করি বুঝতে পারবা সহজে। চলো আমরা এই ঢাকা বোর্ড 2019 সালে যেই প্যাসেঞ্জার নারেশনটা আসছিল এইচএসসি পরীক্ষাতে সেটা সলিউশন করি। এখানে খেয়াল করো, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। যদি আমি বাংলা অর্থ করতে পারি তাহলে তো অনেক ভালো, আর যদি বাংলা অর্থ করতে নাও পারি তারপরে ইনশাআল্লাহ প্রবলেম হবে না। আর এখানে দেখো সহজে বাংলা অর্থ করা যায়। হোয়ার ডু ইউ লাইক, লাইক মানে পছন্দ করা, টু গো যেতে, স্যার আপনি কোথায় যেতে পছন্দ করেন স্যার। আগে স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার জিজ্ঞেস করছে আপনি কোথায় যেতে পছন্দ করেন, দ্যাট মিনস তিনি জানতে চাইছেন সে কোথায় যেতে চায়। তখন স্ট্রেঞ্জার ব্যক্তিটি মানে টিকিট সেলারের মধ্যে আর স্ট্রেঞ্জারের মধ্যে কথা হচ্ছে। দেখো প্রথম ভাগে রিপোর্ট কমা শুরু হয়েছে, এখানে রিপোর্টিং ভার্বের অংশ হচ্ছে আস্ক দ্য টিকিট সেলার, এখানে আস্ক হচ্ছে রিপোর্টিং ভার্ব আর দ্য টিকিট সেলার হচ্ছে সাবজেক্ট। সো এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে এই বাক্যটা বলেছে দ্য টিকিট সেলার,
আর কক্সবাজার রিপেয়ার দ্য স্ট্যান্ডার্ড, এই বাক্যটা বলেছে স্ট্যান্ডার্ড, তার মানে কথা হয়েছে টিকেট সেলার এবং স্ট্যান্ডার্ডের মধ্যে। তো আমাদের যেটা করতে হবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, দা টিকেটস মানে সাবজেক্ট রিপোর্টিং ভার্ব, অবজেক্ট তো নাই, তো দ্বিতীয় বাক্য তো আমি দেখছি অবজেক্ট, অথবা প্রেজেন্টেশনটাতে আমি অবশ্যই কোথাও না কোথাও আরেকজন ব্যক্তি কার সাথে কথা হয়েছে সেটা বুঝতে পারবো। অর্থাৎ যখন টিকেট সেলারের কথা বলবে অবজেক্ট হবে স্ট্যান্ডার্ড, আর যখন স্ট্যান্ডার্ড কথা বলবে তখন হবে অবজেক্টটা দা টিকেট সেলার। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রথম বাক্যটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথম বাক্যটা যখন তুমি করবা তাহলে অবশ্যই সাবজেক্ট রিপোর্টিং ভার্ব করে অবশ্যই অবজেক্ট ব্যবহার করবা, বাকিগুলোতে অবজেক্ট ব্যবহার করা ম্যান্ডেটরি নয়। প্রথম বাক্যটার ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করতে হবে। সো আমরা যদি খেয়াল করি এই সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ একটা সেন্টেন্স, তবে এখানে দেখো একটা ভোকেটিভ কেস রয়েছে। আমি ভোকেটিভ কেস আলোচনা করেছি। ভোকেটিভ কেস মাত্র 3 প্রকার। একটা হচ্ছে সম্মানসূচক, যেমন স্যার, ম্যাডাম অথবা ম্যাম, এটা আমরা সম্মান দিয়ে কাউকে বলি। ভোকেটিভ কেস মানেই তো সম্বোধন করো, অর্থাৎ তো আমার স্টুডেন্টরা আমাকে স্যার বলে সম্বোধন করে, সো এটা একটা সম্মানসূচক শব্দ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভোকেটিভ কেস হচ্ছে একটা সম্মানসূচক। অথবা আরেকটা হচ্ছে আমরা কারোর সাথে কারো যদি কোনো সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে সম্পর্কের একটা নাম থাকে, যেমন আমি আমার আম্মুর বোনকে আন্টি বলে ডাকি, সো আন্টিটা হচ্ছে এখানে ভোকেটিভ কেস। আমার অনেক বন্ধু অথবা আমি আমার বন্ধুদেরকে মাই ফ্রেন্ড বা মাই ডিয়ার ফ্রেন্ড বলে অনেক সময় ডাকি। বাবার ভাইকে চাচা বলে ডাকি অথবা আঙ্কল বলে ডাকি। অর্থাৎ একটা মানুষ একটা মানুষকে যেটা বলে ডাকে সেটাকে বলা হয় ভোকেটিভ কেস। তাহলে যখন আমি সম্পর্কের সাথে খাতিরে রাখি সেটা হচ্ছে আত্মীয়বাচক ভোকেটিভ কেস। আরেকটা হচ্ছে আমরা একজন আরেকজনকে নাম ধরে ডাকি, তো সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে নামবাচক ভোকেটিভ কেস, অর্থাৎ নামবাচক বা নামসূচক ভোকেটিভ কেস, আত্মীয়সূচক ভোকেটিভ কেস, আরেকটা হচ্ছে সম্মানসূচক ভোকেটিভ কেস, আর স্যার হচ্ছে সম্মানসূচক ভোকেটিভ কেস। তোমাদের যেটা করতে হবে, যদি সম্মানসূচক ভোকেটিভ কেস তোমরা যদি ড্যানেশনের মধ্যে দেখতে পাও সেই ক্ষেত্রে জাস্ট রিপোর্টিং ভার্বের আগে একটা রেসপেক্টফুলি ব্যবহার করবা, তাহলে সম্মানসূচক ভোকেটিভ কেসের কাজটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট রিপোর্টিং ভার্বের আগে একটি রেসপেক্টফুলি শব্দ ব্যবহার করতে হবে। সো এই যে সেন্টেন্সটা আমরা বলেছি যে আস্ক দ্য টিকেট সেলার, তো টিকেট সেলার কথা বলছে এটা, তো প্রথমে আমি দিলাম সাবজেক্ট দ্য টিকেট সেলার। দ্য টিকেট সেলার দেখো সাবজেক্ট আমি নিয়েছি, তারপরে যেহেতু ভোকেটিভ কেস স্যার রয়েছে সম্মানসূচক, সেক্ষেত্রে আমরা বলছিলাম রিপোর্টিং ভার্বের আগে রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আস্ক করে আছে, সো আমি আস্কটি করলাম, অথবা দেখো সেন্টেন্সটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আস্কড হবে। আর স্যারের জন্য জাস্ট আস্কের আগে একটা রেসপেক্টফুলি শব্দ ব্যবহার করেছি। আমরা বলেছি যে প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট। প্রেজেন্ট করতে গেলে সাবজেক্ট রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করতে হবে। এই যে আমি অবজেক্ট ব্যবহার করলাম, আস্ক ছিল, যদি এখানে সেভ থাকতো তাতেও আমি আস্ক করতাম। যেহেতু সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ, আমাদের কথা ছিল ইন্টিগ্রেটিভ মানে রিপোর্টিং ভার্বটা আস্কড হবে, সেই ক্ষেত্রে এটা আস্কড হয়েছে, ধরে নিচ্ছি আমরা এটা প্রথম কাজ। এরপরে আমাদের যে প্রেজেন্টেশন যে বিষয় ছিল যে সাবজেক্ট রিপোর্টিং ভার্ব অবজেক্ট ব্যবহার করা করেছি, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কনজাংশন ব্যবহার করা। বলছিলাম ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড, আমরা দেখো এখানে হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় কাজ আমরা করলাম ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার। তারপরে আসো তৃতীয় কাজ হচ্ছে পারসন পরিবর্তন করা, ফার্স্ট পারসন সাবজেক্ট থেকে পরিবর্তন, সেকেন্ড পারসন অবজেক্ট থেকে। তো আমরা যদি এখানে খেয়াল করি ইন্টিগ্রেটিভ মানে তোমরা মনে রাখবা যে সবসময় অক্সিলারি ভার্বটা পরে থাকবে, অক্সিলারিটা পরে সাবজেক্ট থাকবে। তুমি যখন এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা সবসময় মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টটা আগে আসবে, অবজেক্ট আর ভার্বটা পরে যাবে, কারণ আমি এটা অ্যাজারটিভ করে ফেলতে হবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হোক অথবা অন্য যে সেন্টেন্স হোক, আমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এটাকে অ্যাজারটিভ বানায় ফেলতে হবে। অ্যাজারটিভ মানে তো আমরা জানি সাবজেক্ট ভার্ব, অথবা আমি এখানে মনে রাখার জন্য একটা ব্যবহার করতে পারি যে ইন্টিগ্রেটিভ মানে কি তলোয়ার হয়ে যাবে, অর্থাৎ পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে। সো ইউটা আগে আসবে, ইউ আমরা জানি সেকেন্ড পারসন পরিবর্তন কি থেকে অবজেক্ট থেকে। সো এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে টিকেট সেলার আর অবজেক্ট হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড। সো আমি ইউ সেকেন্ড পারসন পরিবর্তন করব কি থেকে, অবজেক্ট থেকে, অবজেক্টকে দ্য স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ড অদ্ভুত একজন অপরিচিত ব্যক্তি, সো তার প্রণামটা আমরা অবশ্যই কি নিয়েছি, আর ব্র্যাকেটে এস দিয়েছি, কারণ এস দিয়ে আমি বুঝাইছি যেটা স্ট্যান্ডার্ড, কারণ সাবজেক্ট হচ্ছে দ্য টিকেট সেলার যার প্রণাম হচ্ছে হি, এবং দ্য স্ট্যান্ডার্ড যার প্রণামও হি। কারণ এখানে টিকেট সেলার টিকিট বিক্রেতা আর স্ট্যান্ডার্ড অদ্ভুত মানে আগন্তুক বা অপরিচিত ব্যক্তিটি। তো সেক্ষেত্রে আমরা তো এখানে পুরুষ না মহিলা বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পুরুষ ধরে নিতে হবে। অর্থাৎ যখন আমরা কোনো নাউন দেখবো যে নাউনটা দিয়ে আমি বুঝতে পারছি না আসলে কি ইন্ডিকেট করছেন দেখি ছেলে না মেয়ে, সেক্ষেত্রে ছেলে ধরে করতে হবে। সো আমি দেখলাম দুইটারই প্রনাউন হি হয়, সেক্ষেত্রে আমি যখন সাবজেক্টের প্রনাউন হি এবং অবজেক্টের প্রনাউন হি হয়, সেক্ষেত্রে আমি ব্র্যাকেটে উল্লেখ করে দেবো এখানে অবজেক্ট থেকে আমি স্ট্যান্ডার্ড এস নিয়েছি। আর যখন টিকেট সেলার থেকে আনবো সেক্ষেত্রে আমি যেহেতু দুটোটারই সেলার এবং স্ট্যান্ডার্ড এস এস আছে, সেক্ষেত্রে আমি টি এস নিতে পারি, অর্থাৎ টি দিয়ে টিকেট, এস দিয়ে সেলার, টিকেট সেলার। যেমন আমি দেখো এখানে টি এস মানে টিকেট সেলার বুঝেছি। তো
তো আমাদের কাজ ছিল সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট দেখে, অবজেক্ট ছিল দ্য স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা হি এবং ব্র্যাকেটে এস লিখেছি। তারপরে কাজ ছিল আমার প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে। দেখো ডুটা হচ্ছে প্রেজেন্ট, তোমাদের মনে রাখতে হবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড অতিরিক্ত বসে, সো এই অতিরিক্ত জিনিসটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ইন্টিগ্রেটিভ করার জন্য অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড আনতে হয়, অথবা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা জানি অতিরিক্ত অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড আসে, সেগুলো বাদ দিতে হবে। তো ডুটা যখন বাদ দিলাম, ডু মানে কি প্রেজেন্ট ছিল, সেক্ষেত্রে লাইকের পাস্ট লাইক হয়ে গেছে। সো এই ছিল আমাদের ন্যারেশনের 4 নাম্বার কাজ। এটা ছিল 3, এটা ছিল 4। বাকি কি আছে? টু গো, টু গো। আর সার্ভের জন্য তো আমি রেসিপলি করেই ফেলেছি। তারপরে সেন্টেন্সে দেখো কক্সবাজার গ্রেটার ডিস্টেন্স। তো এখানে যদি খেয়াল করো শুধু কক্সবাজার বলা আছে, অ্যাকচুয়ালি কিন্তু এখানে বলা আছে মানে এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব লুকায়িত আছে। কিভাবে লুকায়িত আছে? এই যে ধরো আমি তোমাকে প্রশ্ন করি হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি আনসার করো কি গুড, দ্যাট মিন্স তুমি কিন্তু বলো আই এম গুড, অর্থাৎ আই এমটা না স্পোকেন ইংলিশে না বললেও হয়। সো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ইউ মানে কি, মনে মনে ইউ মানে ধরে নিচ্ছি আই, ইউটা মানে তাই, আর হোয়ার ডু ইউ লাইক টু গো, তুমি কোথায় যেতে চাও, তাহলে আই লাইক টু গো, আই লাইক টু গো। আর কোথায় যেতে আমরা জানি কি লাগে, টু লাগে, এটা মনে মনে ধরে নিচ্ছি। সো এই কক্সবাজারটাকে মনে মনে ধরলাম আই লাইক টু গো টু কক্সবাজার। সো এটা অ্যাডারটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা বললাম দি সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড। যেহেতু প্রশ্ন করছে সেক্ষেত্রে উত্তর তো হবে, অথবা রিপ্লাইড এখানে দেওয়াই আছে, সেই থাকলে এখানে রিপ্লাইড হয়ে যেত, রিপ্লাইড যেটা নারেশনের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যেহেতু এটা আই লাইক টু গো অ্যাডারটিভ সেন্টেন্স, আমরা বলছিলাম অ্যাডারটিভ সেন্টেন্স হলে কন্ডিশন কি হবে, অন্য সেন্টেন্স হলে দ্যাট হবে, যেটা ইন্টিগ্রেটিভ না এবং বাদ দ্বারা শুরু না, সো কন্ডিশন দ্যাট। এটা আমরা কন্ডিশন দ্যাট ব্যবহার করেছি, আমাদের এটা 2 নাম্বার কাজ, নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে পার্সন পরিবর্তন করা। সো আই হচ্ছে ফার্স্ট পার্সন পরিবর্তন সাবজেক্ট থেকে। তো সাবজেক্টে কি সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড প্রনাউন হি, ব্র্যাকেট আমি নিলাম এস। তারপর আমার টেন্স পরিবর্তন করতে হবে, সো লাইকের পার্ট হচ্ছে লাইক। এই যে নারেশনের 4টা কাজ পরিবর্তন করে ফেললাম। সো আমি আবারও বলছি, যখন এরকম সেন্টেন্স গুলো থাকবে যেখানে সাবজেক্ট ভার্ব সাইলেন্ট থাকবে বা উজ্জ্ব থাকবে, সেক্ষেত্রে আগের সেন্টেন্স অনুযায়ী তোমাকে সাবজেক্ট ভার্বটা ফাইন্ড আউট করে নিতে হবে। তারপরে কি আছে, কক্সবাজার। সো আই লাইক টু গো টু কক্সবাজার। কক্সবাজার তো ছিল, আমি এটাকে ওই বাক্য থেকে আমি আই লাইক টু গো টু আমি মনে মনে ধরে নিয়েছি। তারপরে সেন্টেন্স দেখো হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, তোমার কতটা টিকিট প্রয়োজন। এই কথাটা কে বলছে? তাহলে অবশ্যই এই কথাটা ইসেঞ্জার তো গেছে টিকিট কাট, তো অবশ্যই টিকিট সেলার বলছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, তোমার কতটা টিকিট প্রয়োজন বা আপনার কতগুলো টিকিট প্রয়োজন। তো এইখানে দেখো সেন্টেন্সটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স, এই কথাটা কে বলছে? দা টিকিট সেলার। যদিও এখানে দা টিকিট সেলার নাই, তুমি মনে মনে কিন্তু দা টিকিট সেলার ধরে নিবা, দা টিকিট সেলার মনে মনে তুমি ধরে নিবা। তাহলে দা টিকিট সেলার আমি নিলাম, দা টিকিট সেলার। এবং যেহেতু সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন আছে, তো আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্রথম কাজ হচ্ছে ভার্ব আস্কড হবে, দ্বিতীয় কাজ হচ্ছে WH বসাবে। তো আমি দেখছি হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। সো এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আগে যতটুকু থাকবে ততটুকুই WH ওয়ার্ড। সো অক্সিলারি ভার্বের আগে কি আছে, হাউ মেনি টিকেটস। সো আমি লিখলাম হাউ মেনি টিকেটস, এটা হচ্ছে ওই যে বললাম ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে ইফ, আর WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড। WH ওয়ার্ড কোনটা? অক্সিলারি ভার্বের আগে যতটুকু থাকে ততটুকু হচ্ছে, ডু এর আগে যতটুকু আছে ততটুকু হচ্ছে WH ওয়ার্ড। এটা হাউ মেনি টিকেটস। সো এটা ছিল আমাদের ন্যারেশনের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে কনজাংশন ব্যবহার, পার্সন ব্যবহার করা। তো 3 নাম্বার কাজ পার্সন। এখানে দেখো ইউ, আমরা বলছিলাম ইন্টিগ্রেটিভ মানে তলোয়ার, ইন্টিগ্রেটিভ মানে তলোয়ার, ইউটা আগে আসবে, দুটা পরে যাবে। ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট দেখে। সো এই সেন্টেন্সের অবজেক্ট টিকেট সেলার কারে বলছে? অবশ্যই স্ট্যান্ডার্ডে বলছে। সো স্ট্যান্ডার্ড অনুযায়ী হি, এবং আমরা বলছিলাম ডুটা জি থাকলে বাদ যাবে, সেক্ষেত্রে ডু প্রেজেন্ট আছে, নিডের পার্সন হচ্ছে নিডেড। সো ন্যারেশনের 3 নাম্বার কাজ এবং 4 নাম্বার কাজ কমপ্লিট করলাম। অর্থাৎ ন্যারেশন করতে গেলে তোমাকে 4টা কাজই করতে হবে। তারপরে সেন্টেন্স দেখো আই উইল বাই 5 টিকেটস। সো এটা কে বলছে? এটা অবশ্যই যখন সে জিজ্ঞেস করছে টিকেট স্যালারি কতটা টিকেট আপনার প্রয়োজন, তখন স্ট্যান্ডার্ড বলছে আই উইল বাই 5 টিকেটস, আমি 5টা টিকেট কাটবো। সো এখানে যদিও উল্লেখ করে নাই, তাহলে মনে মনে তুমি ধরে নিবা দা স্ট্যান্ডার্ড সেট, দা স্ট্যান্ডার্ড সেট। সো আমি নিলাম দা স্ট্যান্ডার্ড। যেহেতু সেন্টেন্সটা আই উইল বাই 5 টিকেটস অ্যাজার্টিভ সেন্টেন্স এবং আগে একটা প্রশ্ন করছে, তো আমি বলছিলাম আগেটা যদি প্রশ্ন করে পরেরটা উত্তর দিলে সেটা কি হবে? রিপ্লাইড হবে। এজন্য আমি রিপোর্টিং বা রিপ্লাইড ব্যবহার করলাম। এরপরে যেহেতু সেন্টেন্সটা আই উইল বাই 5 টিকেটস অ্যাজার্টিভ সেন্টেন্স, তো দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কন্ডিশন ব্যবহার করে। অ্যাজার্টিভ সেন্টেন্সের কন্ডিশন হবে কি? দ্যাট। ওই যে বললাম অন্য সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন নেই, ভাগ করার শুরু নেই, অন্য সেন্টেন্স কি? দ্যাট। সো আমি নিলাম দ্যাট। এটা ছিল আমার ন্যারেশনের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে আমার পার্সন ব্যবহার করা। সো এখানে আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট দেখে। তো সাবজেক্টটা কি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড প্রনাউন কি? হি, মানে যে সেন্টেন্সটা করছি ওই সেন্টেন্সের সাবজেক্ট হি।
হি ব্র্যাকেটে এস দিয়ে দিলাম, তারপর উইল আছে প্রেজেন্টে, আমরা বলছিলাম প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। দেখো দুইটা ভার্ব আছে, আমি কিন্তু প্রথমটার পরিবর্তন করব, উইলের পাস্ট কি উড, পরেরটার কিন্তু আর কোনো পরিবর্তন করছি না। সো প্রথমটা দ্বিতীয় কাজ, এটা ছিল আমার তৃতীয় কাজ, পার্সন ছিল তৃতীয় কাজ, আর টেন্স ছিল আমার 4 নাম্বার কাজ। তারপরে দেখো তারপরে আছে 5 টিকেটস, সো বাই 5 টিকেটস যা আছে পরে টিকেট, জাস্ট উইলের পাস্টটা উড হয়েছে, বাকি বাই 5 টিকেটস, বাই 5 টিকেটস। তারপরে সেন্টেন্স টেক দিস টিকেটস, এই কথাটা কি বলছে, যখন স্ট্রেঞ্জার বলছে আই উইল বাই 5 টিকেটস, তখন টিকেট সেলার বলছে, অথবা দেখো এখানে ইনভার্ট কমা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে সেট দ্য টিকেট সেলার। তো টিকেট সেলার দুইটা কথা, টেক দিস টিকেটস এটাও টিকেট সেলার কথা, দে উইল কস্ট 3000 টাকা এটাও টিকেট সেলার। অর্থাৎ ইনভার্ট কমার ভিতরে যতটুকু আছে দুইটা সেন্টেন্স আছে, সো দুইটা সেন্টেন্স একই ব্যক্তি বলছে দ্য টিকেট সেলার সেট। তো এই যে সেন্টেন্সটা সেট দ্য টিকেট সেলার, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যখন পরে থাকবে তুমি সবসময় এটা মনে মনে আগে ধরে নিবা, যে ওই জায়গাতে ছিল পরে আগ দ্য টিকেট সেলার, ইনভার্ট কমার পরে ছিল, তুমি মনে মনে আগে ধরে নিছো দ্য টিকেট সেলার আগ, এটা মনে মনে ধরে নিছো। সো এটাও মনে মনে আগে ধরে নিব, সেট দ্য টিকেট সেলার। সো আমি বলবো দ্য টিকেট সেলার, দ্য টিকেট সেলার, দ্য টিকেট সেলার সাবজেক্ট। তারপর আমি ব্যবহার করব, যেহেতু টেক ভার্ব দ্বারা শুরু, তো আমরা এখানে টেক দিস টিকেটস, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কি বুঝাইছে, এখানে কি আদেশ করছে না অনুরোধ করছে। সাধারণত অনুরোধ কখন হয়, যখন যখন আমি নিজের সাথে কাউকে কিছু করতে বলি, যেমন আমাকে এক গ্লাস পানি দাও, স্বার্থ আমার, সেক্ষেত্রে অনুরোধ করি। আর এখানে টিকিট কাটতে গেছে স্ট্রেঞ্জার ব্যক্তি, আর টিকিট সেলারের টিকিট দিবে, সেক্ষেত্রে সে অনুরোধও করতে পারে, অথবা বলতে পারো যে সে তাকে বলছে, সেক্ষেত্রে আমি ইভেনিংটা আক্ট নিতে পারি অথবা টোল্ড নিতে পারি। টোল্ড মানে বলা, অথবা আক্ট দিয়ে সাধারণত আমরা কোনো কিছু নিতে বলা ক্ষেত্রে আমরা আক্ট ব্যবহার করে থাকি। তো টোল্ড ব্যবহার করা অথবা আক্ট ব্যবহার কোনো সমস্যা নেই, এটা ছিল আমাদের ইভেনিং ভার্বের প্রথম কাজ। এরপর কাকে বলছে, যদি টোল্ড ব্যবহার করে অবজেক্ট ব্যবহার করবে, স্ট্রেঞ্জারকে বলছে, তাহলে দ্য টিকেট সেলার আস্কড হিম অথবা দ্য টিকেট সেলার টোল্ড হিম। এরপরে আমরা জানি ভার্ব দ্বারা শুরুতে কন্ডিশন কি বসবে, টু, এই যে বসালাম, এটা ছিল আমাদের নারেশনের দ্বিতীয় কাজ। তারপর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে টু এর পরে ভার্বের মূল ফর্ম বসে, সো এখানে আর টেন্স পরিবর্তন হয় না। সো টেন্স এর কোনো পরিবর্তন, কারণ আমরা জানি টু ইউনিট টু এর পরে সবসময় ভার্বের মূল ফর্ম বসে, এখন ভার্ব আমাদের রুল আছে। তারপরে রয়েছে দিস টিকেট, তো আমরা জানি ন্যাচারালি দিস থাকলে হয় দ্যাট, আর দিস থাকলে হয় দোজ, সো হয়ে গেছে দোজ টিকেটস, তারপর ফুল স্টপ। তারপরে আছে দেখো দে উইল কস্ট 3000 টাকা। সো এই বাক্যটা তো আমি দ্য টিকেট সেলার সেট এটা আগে নিয়ে নিয়েছিলাম, এই সেন্টেন্সটার জন্য আমি মনে মনে দ্য টিকেট সেলার না লিখে মনে মনে লিখতে পারি হি সেট, হি মানে কে টিকেট সেলার, হি সেট মনে মনে ধরে, মানে প্রত্যেকটা বাক্যের আগে ওইভাবে মনে মনে ধরে নিতে হবে। সো হি সেট মানে হি, যেহেতু সেন্টেন্সটা এটা এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা অ্যাডাল্ট সেন্টেন্স, ভিন্ন সেন্টেন্স, সেক্ষেত্রে আমি অলসো সেট নিতে পারি, অলসো এবং অলসো সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব কোন সেন্টেন্স অ্যাডাল্ট, সো অলসো অ্যাডাল্ট নিতে পারি বা অলসো সেটও নিতে পারি, অলসো সেট দ্যাট, অলসো সেট দ্যাট অথবা অ্যাডেড দ্যাট। সে আরো যোগ করে বললো, অথবা সে আরো বললো যে দে থার্ড পারসন পরিবর্তন হয়, তবে দিয়ে কাকে বোঝানো হচ্ছে, ওই দ্য টিকেটস গুলোকে বোঝাচ্ছে। 5 টিকেটস মানে দ্য টিকেটস গুলো, দিস টিকেটস মানে দ্য টিকেটস গুলোকে বোঝানো হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি ব্র্যাকেটে দিতে পারি, দে মানে এখানে দ্য টিকেটস, এরপরে দেখো উইল আছে, উইল, সো আমরা জানি উইলের পাস্ট ফর্ম কি হবে উড, এরপর বাকি আর টেন্সের পরিবর্তন করতে হবে না, কস্ট 3000 টাকা, কস্ট 3000 টাকা। সো আমরা ন্যারেশন করার সময় আমাকে যেটা খেয়াল করতে হবে, যখন প্রেজেন্টেশন করতে যাচ্ছি তখন কোন বাক্যটা কে বলছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। টেকনিক্যালিও তুমি ফাইন্ড আউট করতে পারো এবং বাংলা অর্থ অনুযায়ী ফাইন্ড আউট করতে পারো। টেকনিক্যালি কিভাবে বললাম, যেমন এটাতে দেওয়া আছে, শেষে তো আজদা টিকেট সেলার দেওয়াই বলাই আছে, কি বলছে কথাটা টিকেট সেলার বলছে, আর এই বাক্যটা কথা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। এই বাক্যটা দেখো এখানে কিন্তু সেন্টেন্স ফুল স্টপ দিয়ে বলছে, সো এই বাক্যটা যদি স্ট্যান্ডার্ড বলছে, সো এটা আরেকজন বলছে, মানে টিকেট সেলার বলছে। আবার দেখো এখানে শেষ হয়ে গেছে, আবার এই সেন্টেন্স আরেকজন বলছে, সো এটা অবশ্যই কি বলছে স্ট্যান্ডার্ড বলছে, সো পরের বাক্য তো আবার বলাই আছে সেটা টিকেট সেলার। সো এইভাবে টেকনিক্যালিও ব্যবহার করতে পারি এবং বাংলা অর্থ অনুযায়ী করতে পারি, তবে বাংলা অর্থ অনুযায়ী করতে পারাটাই বেস্ট, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা, ইনশাআল্লাহ পরবর্তী এরকম প্রেজেন্টেশনে কোনো সমস্যা থাকলে আমরা ওইগুলোর সাথে তোমাদের সমস্যাগুলো নিয়েও আলোচনা করবো। আনটিল দেন টেক কেয়ার।